সালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগেই এ বছরের বুয়েটের প্রিলিমিনারি যে এক্সাম হবে তার জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটসের লিস্ট হচ্ছে বুয়েট পাবলিশ করেছে। তো আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে যে বুয়েট প্রিলিতে এখন পর্যন্ত কি কি টাইপের প্রশ্ন এসেছে, সেটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আমরা আজকে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করব এবং দেখব যে কি কিভাবে তুমি আসলে টাইম ম্যানেজ করে স্ট্র্যাটেজিক্যালি আগালে তুমি বুয়েট প্রিলি পরীক্ষায় ভালো করতে পারবে। তো চলো আমরা প্রথমত এই ভিডিওতে প্রথমে একটা জিনিস নিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে যে বিগত সালগুলোতে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কি কি টাইপের প্রশ্ন এসেছিল। তো আশা করি তোমরা অলরেডি জানো যে টোটাল হচ্ছে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, 3 সাবজেক্টস। তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এবং ফিজিক্সে প্রশ্ন থাকে 33টি, কেমিস্ট্রিতে থাকে হচ্ছে 33টি এবং ম্যাথে থাকে হচ্ছে 34টি। তো এই টোটাল হচ্ছে 100 মার্কসের এমসিকিউ থাকে এবং এটার জন্য তুমি কিন্তু খুব বেশি সময় পাও না। কত সময় পাও? 60 মিনিটসের মাত্র। তার মানে গড়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি যদি ধরি তাহলে 36 সেকেন্ড করে হচ্ছে তোমার সময় থাকে। তাহলে টাইমটা কিন্তু আসলেই খুবই কম। তো এই 36 সেকেন্ডের মধ্যে আসলেই কি 100টা প্রশ্ন আনসার করা পসিবল কিনা, আর যদি পসিবল হয় তাহলে কিভাবে আগালে আসলে তুমি হচ্ছে এটাকে সলভ করতে পারবে, তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আসলেও কি আমাদের 100টা আনসার করা দরকারও বা আছে কিনা। তো আমরা হচ্ছে আজকে প্রথমত কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করব যে বিগত সালগুলোতে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে কি রকম প্রশ্ন এসেছিল। তো প্রথমে আমি ফিজিক্সেরটা দেখাচ্ছি। ফিজিক্সে হচ্ছে আমি এই প্রশ্নগুলোকে টোটাল 4টা ভাগে ভাগ করেছি। 4টা ভাগের মধ্যে কিছু ভাগ হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, কিছু হচ্ছে ফর্মুলা বেসড প্রবলেম, কিছু হচ্ছে লেংদি প্রবলেম এবং হচ্ছে কিছু ট্রিকি প্রবলেম। তো এখানে যদি তুমি হচ্ছে চার্টটা দেখো, এখান থেকে বুঝতে পারছো যে এখান থেকে ম্যাক্সিমাম ফিজিক্স থেকে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো এসেছে সেটা হচ্ছে তোমার কিন্তু এই লেংদি এবং ফর্মুলা বেসড প্রবলেমগুলো। অর্থাৎ মেইনলি ফিজিক্সের প্রশ্নগুলো তোমার হচ্ছে প্রবলেম ভিত্তিকই হবে, অর্থাৎ তোমার ম্যাথমেটিক্যাল কিছু জিনিস থাকবে এবং কিছু থিওরিটিক্যাল পার্ট থাকবে, কিছু ট্রিকি প্রবলেম থাকবে। আমরা প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে আলোচনা করব প্রথমে। তো প্রথমত আমি যদি থিওরি পার্টটাতে আসি, থিওরি পার্ট কিন্তু খুব বেশি প্রশ্ন আসবে না। তুমি যদি 33টার কথা কল্পনা করো তাহলে 33টার মধ্যে 6 থেকে 7টা হাইয়েস্ট হচ্ছে তোমার প্রশ্ন আসবে, যেটা থিওরিটিক্যাল পার্টে। বাট এই থিওরিটিক্যাল পার্টগুলো তুমি যদি আনসার করতে চাও, তো সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে আইদার তুমি থিওরি জানো অথবা জানো না। যদি তুমি একটা থিওরি জানো তাহলে সেটা তুমি এক্স্যাক্টলি খুব তাড়াতাড়ি সেটা আনসার করতে পারবে। আর যদি সেটা তোমার জানা না থাকে তাহলে এখানে তুমি যতই টাইম ওয়েস্ট করো না কেন সেটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না, তুমি সারাদিন চিন্তা করে কিছু বের করতে পারবে না। তবে ফিজিক্সের ক্ষেত্রে একটু সুবিধা আছে যে বেসিক থিওরি একেবারে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন টাইপের বাদেও কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস আসে। যেমন হচ্ছে কিছু সূত্র আসে ফিজিক্সে যে এইটা সমান কি হবে, ওটা সমান কি হবে। যেমন মনে করো আমি এটা যদি বলি পয়েন্টিং ভেক্টর সমান কি। তো এরকম জিনিসগুলো আশা করি তোমরা হচ্ছে ফিজিক্সের প্রশ্ন এতগুলো সলভ করেছো, অন্তত এই টাইপের জিনিসে তোমাদের সমস্যা হবে না। তো এইখানে হচ্ছে চিন্তা করার কিছু নেই, তুমি সূত্র জানো, জাস্ট আনসার বসিয়ে দিবে। তো আমার মনে হয় না যে এই টাইপের প্রশ্ন যদি আসে এখানে তোমার 36 সেকেন্ডের হিসাব আনতে হবে, কারণ তোমার আসলে 36 সেকেন্ড লাগবেই না এখানে। কোয়েশ্চেন পড়বা, ওই সূত্র তোমার জানা থাকলে জাস্ট 15 সেকেন্ডের মধ্যে আনসার করে দিবা, শেষ। বাট সেকেন্ড যে পার্টটা, কিছু কিছু গ্রাফ আসে মাঝে মাঝে যে এরকম গ্রাফটা কেমন হবে, সেরকম গ্রাফটা কেমন হবে। মনে করো তুমি আমাকে আমাকে যদি বলা হতো যে অভিকর্ষ ত্বরণের গ্রাফটা কেমন হবে একদম ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে শুরু করে একবার এইচ উচ্চতা পর্যন্ত। তো এই গ্রাফটার জন্য তোমাকে কি করতে হবে, যদি আগে থেকেই তোমাদের এরকম ধরনের তোমার গ্রাফ প্র্যাকটিস করাই থাকে তাহলে তো কোনো সমস্যা না, অবশ্যই সেখানে তোমার টাইম কম লাগবে। বাট মনে করো এমন একটা গ্রাফ এসেছে যেটা তুমি আগে কখনো প্র্যাকটিস করোনি, বাট ওই টাইপের সূত্রটা তুমি তো অবশ্যই জানবে, তাই না? যে যেই জিনিসটার গ্রাফ এসেছে তার সূত্রটা তো প্রথমে তোমাকে জানতে হবে। তো ওই সূত্র যদি তোমার জানা থাকে, সূত্র থেকে অ্যানালাইসিস করে গ্রাফটা বের করতে তুমি কিন্তু খুবই ইজিলি ওই টাইমের মধ্যেই করতে পারবে। কিছু বেসিক থিওরি আসে যে একেবারে সংজ্ঞামূলক, যে এটাকে কি বলে ওটাকে কি বলে। এই টাইপের প্রশ্নে কখনোই কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর আরেকটা টাইপের আমি দেখেছি প্রশ্নগুলো, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি, যে এইটা এটার সমানুপাতিক কিনা, এটা কি কার হারের সমানুপাতিক, স্কয়ারের সমানুপাতিক নাকি ঘনয়ের সমানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক। তো এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু তোমরা সূত্র থেকেই বের করতে পারবে, যে যেই কনসেপ্টের উপর প্রশ্নটা এসেছে তার যদি তোমার সূত্রটা জানা থাকে তাহলে তুমি ইজিলি বের করতে পারবে যে কোনটা কার সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক কি হিসাবে হয়। তো এই যে জিনিসগুলো আমি শুধুমাত্র একটা জিনিসই বলবো যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন ফিজিক্সে খুবই কম আসে, 6 থেকে হাইয়েস্ট 7টা আমি দেখেছি এরকম।
তো এই যে প্রশ্নগুলো আসে, যতটুকুই প্রশ্ন আসুক না কেন, এখানে অবশ্যই তোমাকে টাইম ওয়েস্ট করা যাবে না। মাথায় রাখতে হবে যে তুমি যদি একটা থিওরি না জানো, এটা কিন্তু ম্যাথ না যে তুমি হচ্ছে চিন্তা করে বের করতে পারবে। যদি তুমি একটা থিওরি জানা না থাকে, তাহলে সেটা তুমি সারাদিন বসেও যদি চিন্তা করো, কোনো লাভ আছে? আমার মনে হয় না কোনো লাভ আছে, তাই না? তো এখানে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমার কোনো একটা জিনিস কমন পড়েনি, জাস্ট ওটা স্কিপ করে চলে যাও, হয়তো বা দাগিয়ে রাখো, মার্ক করে রাখো। পরবর্তী সেকেন্ড টাইমে যখন তুমি আবার প্রশ্নটা পড়ার সুযোগ পাবে, তখন হচ্ছে আরেকবার দেখে নিতে পারো, আদারওয়াইজ একেবারে স্কিপ করে চলে যাও। সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে একেবারে ফর্মুলা বেসড প্রবলেম। ফর্মুলা বেসড প্রবলেম কোনগুলো বলছি আমি? একেবারে এক লাইনের একটা সূত্র দিয়েই ম্যাথ হয়ে যায়। মনে করো বলা হচ্ছে যে একটা সরল দোলকের হচ্ছে দৈর্ঘ্য দেয়া আছে, তার দোলনকাল কত। সিম্পল একটা সূত্র, টি সমান 2π√L/g, একটা সূত্র দিয়ে ম্যাথ শেষ। শুধুমাত্র এল এর মান বসাবা, তোমার হচ্ছে রাফও করা লাগবে না, শুধুমাত্র ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে জাস্ট সূত্রটা পুট করবা। তো এই টাইপের ম্যাথগুলোতে যখন হচ্ছে তোমার আহ, এই আমরা হচ্ছে সিঙ্গেল লাইন প্রবলেমগুলো দেখব, শুধুমাত্র একটা সূত্র দিয়েই হচ্ছে প্রবলেম হয়ে যায়। সেই সূত্রগুলো আমরা খাতায়ও লিখবো না, মাথায় রাখবে। এখানে যদি তুমি টাইম সেভ করতে চাও, তোমার সূত্র হচ্ছে খাতায় লিখে তারপর হচ্ছে সেখানে মান বসে করার দরকার নেই। তুমি জাস্ট মাথায় হচ্ছে তোমার ইকুয়েশনটা থাকবে, তুমি হাতে ক্যালকুলেটর নিবে, জাস্ট ক্যালকুলেটরে এই যতগুলো ভ্যালু দেওয়া থাকবে সেগুলো বসাবে, বসে যেটা আনসার বের হবে শুধুমাত্র তোমাকে হচ্ছে ওটা গোল্লা ভরাট ভরাট করতে হবে। তো মেইন থিমটা হচ্ছে এখানে, যদি হচ্ছে এটা সিঙ্গেল লাইন প্রবলেম আসে, এবং এটা অনেকগুলোই আসবে কিন্তু, মোটামুটি 7-8টা বা এরকমই আসবে, থিওরির সমান পরিমাণ এরকম পাবা তুমি। তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের প্রশ্নগুলোতে মাথায় রাখতে হবে একটা জিনিস, খাতায় বা রাফ যেখানে করছো, খাতা না, তোমার কোয়েশ্চেন পেপারে আলটিমেটলি রাফ করা লাগবে। তো যেখানে তুমি রাফ করছো, ওই জায়গায় সূত্র লিখে টাইম নষ্ট করার দরকার নেই, শুধুমাত্র ক্যালকুলেটরে ডিরেক্ট হচ্ছে মানটা বসে আনসার বের করবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে। এবং এটা কিন্তু তুমি টাইম লিমিটের মধ্যে খুবই ইজিলি হচ্ছে সলভ করতে পারবে, এতে হচ্ছে তোমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কোনটাতে? এর পরেরটাতে। পরেরটা হচ্ছে আমি বলেছি যে কিছু লেংদি প্রবলেম থাকে, এবং ফর্মুলা বেসড সিঙ্গেল লাইন প্রবলেমের থেকেও আমি দেখেছি যে লেংদি প্রবলেমগুলো বেশি আসে। লেংদি বলছি এই কারণে, এখানে তোমার কোয়েশ্চেনগুলো হয়তো বা সহজই থাকে, এমন না যে কোয়েশ্চেনগুলো কঠিন প্রশ্ন। সহজ প্রশ্ন তুমি অনেকবার করে এসেছো, মাঝে মাঝে এমন প্রশ্ন দিয়ে দেয় যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড প্রবলেম, বাট তোমার এমসিকিউতে দিয়ে দিয়েছে শুধুমাত্র 36 সেকেন্ডে আনসার করার জন্য। এখন এই জায়গায় তোমাকে হচ্ছে জাজমেন্ট করা লাগবে একটু। তুমি প্রশ্নটা দেখেই তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি আনসারটা পারবো, কিন্তু এই ম্যাথটা সলভ করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে, অনেক বেশি বলতে কত, মনে করো 1 মিনিটের বেশি সময় লেগে আছে বা 1.5 মিনিট সময় লেগে আছে, তুমি আন্দাজ করতে পারছো যে হ্যাঁ এটা এইভাবে হবে, তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ওটাকে জাস্ট মার্ক করে রাখো যে এটা তুমি পারবে। বাট এখনই এটাতে টাইম ওয়েস্ট করা বোকামি। এর কারণ কি? হয়তোবা তুমি যেই জায়গায় এসে এই প্রবলেমটা পেয়েছো, এরপরে আরো অনেক ইজি প্রবলেম আছে, শুধুমাত্র ওই জায়গায় টাইম ওয়েস্ট করার কারণে তুমি পরবর্তীতে খুবই ইজি প্রবলেম, যেটা হয়তোবা তুমি খুবই টাইম লিমিটের মধ্যেই করতে পারতে, সেটা সলভ না করে রেখে দিয়েছো। মাথায় রাখবা, তোমার বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক, প্রত্যেকটা কিন্তু মার্ক সেম, 1 মার্ক করে। তো 1 মার্কের জন্য এত কষ্ট দিয়ে তুমি যদি দেখো পরবর্তীতে তুমি 3 মার্ক ছেড়ে আসছো, এটা অবশ্যই কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না। যদি তোমার এখানে এটা নিয়ে আমি লিখে দিয়েছি, এখানে দেখো যে এখানে জাজমেন্টটা তোমার দরকার আছে, যে তুমি আসলে জাজ, প্রশ্ন দেখে তোমাকে জাজ করতে পারতে হবে যে এই যে কোয়েশ্চেনটা আমি আনসার করব, এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমার টাইম কি খুব বেশি লাগবে? যদি খুব বেশি লাগে এবং হয়তোবা তুমি পারবে, তাহলে তুমি সেকেন্ড রানে আসো। সেকেন্ড রান বলতে আমি সবাইকে রিকমেন্ড করি যে একবারই হচ্ছে সবগুলো প্রশ্ন একদম সিরিয়ালি দাগানোর না, তোমার হচ্ছে প্রশ্ন দেখে দেখে তোমাকে জাজ করতে হবে যে আমি প্রথমে প্রশ্নটা সবগুলো একবার দেখে আসবো, দেন হচ্ছে সেকেন্ড টাইমে হচ্ছে প্রশ্নটা আবার দেখে যেটা যেটা আমার ছাড়া পড়ে গেছিলো, হয়তো আমি আনসার করতে পারতাম, সেই জিনিসগুলো আনসার করবো। তো এটা নিয়ে পরে ডিসকাস করছি আমি। তো এই একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, যে যদি হচ্ছে তোমার মনে হয় যে প্রশ্নটা অনেক বড়, তাহলে স্কিপ করো। স্কিপ বলতে আপাতত স্কিপ করো, সেকেন্ড টাইমে যখন প্রশ্নটা তুমি সবগুলো প্রশ্ন পড়া শেষ করে আবার ফেরত আসবে, তখন তুমি সেটাকে আনসার করার অ্যাটেম্প্ট নিতে পারো। বাট কখনোই প্রথমে আনসার করতে গিয়ে ওটাতে হচ্ছে টাইম নষ্ট করার দরকার নেই। এবং যদি মনে হয় যদি মনে হয় যে একেবারেই হচ্ছে সেটা খুবই কঠিন হয়ে আছে, জাস্ট স্কিপ ইট, পরে দেখারও দরকার নেই, সময় পালে দেখবা, আদারওয়াইজ দরকার নেই। কিন্তু এই টাইপের প্রবলেমগুলোতে যেটা হয় সেটা হচ্ছে অনেকেই হচ্ছে আনসার করতে পারে একটা কারণে, সেটা হচ্ছে শর্ট ট্রিক ইউজ করে।
মনে করো কোনো একটা প্রবলেম অনেক বড়, কিন্তু কিছু কিছু সিম্পল ফর্মুলা দিয়ে তুমি কিন্তু ম্যাথগুলো খুব ইজিলি করতে পারো। মনে করো প্রাসের কিছু ম্যাথ দিয়েছে, যে প্রাসের ম্যাথে তোমাদের মনে হয় প্রাস নাই, যাই হোক এই টাইপের প্রশ্ন দেখেছি আমি, যে টাইম দেয়া আছে যে একটা প্রাসকে এখান থেকে যেতে এখানে পড়তে কত সময় লাগলো, এই পর্যায়কালের ভ্যালু দেয়া আছে, তার মনে করো হচ্ছে এই টোটাল যে লেংথটা আছে অর্থাৎ পাল্লা, এই পাল্লার ভ্যালু দেয়া আছে। তো তোমাকে এখান থেকে বের করতে হবে যে কোণের মানটা কত, থিটা সমান কত। তো এটার জন্য কিন্তু টি এর জন্য আলাদা সূত্র আছে, আর এর জন্য আলাদা সূত্র আছে। তো আলাদা আলাদা সূত্র দিয়ে ক্যালকুলেট করে বের করতে কিন্তু অনেক সময় চলে যাবে। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা ম্যাথ বইয়ে তোমাদের কেতাবুদ্দিন স্যারের বই হোক বা এস সি আহমেদ স্যারের বই হোক, যেই বই তোমরা ফলো করো, ওখানে কিন্তু কিছু শর্টকাট সূত্র আছে, যে টি এর সাথে আর এর সম্পর্ক, তারপর তারপর হচ্ছে আর এর সাথে এইচ এর সম্পর্ক। এই টাইপের কিছু ছোট ছোট সূত্র আছে যেটা তুমি ইজিলি ইউজ করে সলভ করতে পারবা। যেমন হচ্ছে ট্যান থিটা সমান 4h/r, এমন একটা সূত্র দেখেছিলাম, অথবা 4r/h, আমার এক্স্যাক্টলি মনে আসছে না। বাট এই টাইপের যে সূত্রগুলো আছে, এই টাইপের সূত্রগুলো ইউজ করে কিন্তু খুবই ইজিলি এক লাইনের মধ্যে কিন্তু প্রবলেমটা সলভ করা যায়। তো এই টাইপের ট্রিক্স যদি তোমরা হচ্ছে মনে থাকে তোমাদের, তাহলে কিন্তু এই টাইপের লেংদি যে প্রবলেমগুলো আছে, যেটা হচ্ছে এক সূত্র দিয়ে না বরং 2 বা 3 সূত্র দিয়ে সলভ করা লাগতো, সেটা তুমি জাস্ট এক লাইনেই কিন্তু সিঙ্গেল লাইন প্রবলেমের মতো সলভ করতে পারছো। তো এটা আসবে কোত্থেকে? এটা আসবে প্র্যাকটিস থেকে। এই যে শর্টকাট যে ট্রিকগুলো, আমি কখনোই শর্টকাট হচ্ছে জিনিসগুলোকে বলি না, যে শর্টকাট মুখস্থ করতে কখনো রিকমেন্ড করি না আমি। বাট কখনো কখনো ম্যাথ সলভ করতে গিয়ে করতে করতে তুমি হচ্ছে কিছু জিনিসের সাথে অভ্যস্ত হয়ে যাও। এই যে শর্ট যে হচ্ছে সূত্র, যেটা কিন্তু করতে করতে তোমার মাথায় যদি আসে, এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার ট্রাই করবে, এগুলো হচ্ছে খুব হেল্প করে। আবার মাঝে মাঝে এরকম হয় যে খুবই হচ্ছে বইয়ের প্রবলেম দিয়ে দেয় হুবহু, আমি ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হুবহু বইয়ের প্রবলেম তুলে দেয়। ধরলাম যে নির্ণায়কের ম্যাথ তুলে দিল তোমাদের, কিন্তু নির্ণায়কের ম্যাথ সলভ করতে করতে তোমার এমন হয়ে গিয়েছে যে একটা বড় নির্ণায়কের সূত্রই তোমার মনে আছে, যে এটা হলে এটা কি হবে, এই এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, ধরলাম এরকম কোন একটা টাইপ আসে। তো এরকম টাইপের কাজ করে কি মাঝে মাঝে, যে বইয়ের হুবহু প্রবলেম তুলে দেয়। তো ওই টাইপের প্রবলেমগুলো যদি তোমার হচ্ছে মনে হয় যে তুমি এটার আনসার জানো, তাহলেই দাগাবা, আদারওয়াইজ সম্পূর্ণ স্কিপ করে চলে যাও, কারণ এটাতে টাইম নষ্ট করার কোনো মানে নেই। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিস, যে তোমার ফিজিক্সের এই যে লেংদি প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু মেজরিটি থাকে প্রবলেমের মধ্যে, যে এখানে শুধুমাত্র একটা সূত্র দিয়ে না, মাঝে মাঝে 2-3টা সূত্র ইউজ করতে হতে পারে। বাট যদি সময় থাকে, পরবর্তীতে তুমি হচ্ছে স্কিপ করে, প্রথমবার স্কিপ করো, পরবর্তীতে ফেরত এসে দেন হচ্ছে আনসারগুলো করো। এবং লাস্ট যেই প্রবলেমগুলোর কথা বলবো, সেগুলো হচ্ছে ট্রিকি প্রবলেম। ট্রিকি প্রবলেম বলতে, এগুলো আপাত দৃষ্টিতে কঠিন মনে হলো, দেখা যায় যে এটা লেংদি প্রবলেম না, হয়তোবা তুমি যারা ধরতে পারবে, তারা হচ্ছে খুবই ইজিলি সলভ করতে পারবে এটা। এটা লেংদি প্রবলেমের মতো 2-3টে সূত্র ইউজ করা লাগে না, মাঝে মাঝে একটা সূত্র ইউজ করেই হচ্ছে ম্যাথ হয়ে যায়। বাট ওই এক জায়গায় হচ্ছে প্যাচ দেওয়া থাকে। এই কারণে আমি বলেছি এটা একটু হার্ড। হার্ড বলতে আমি হার্ড বলবো না, এটা ট্রিকি ওয়েতে হচ্ছে জিনিসটাকে সলভ করতে হয়। তো এই কারণে, এই ট্রিকি হওয়ার কারণে মাঝে মাঝে হয় কি, এখানে অনেকে হচ্ছে টাইম বেশি ওয়েস্ট করে ফেলে। তো ওই বললাম তোমার হচ্ছে জাজমেন্টের দরকার, প্রশ্ন দেখতে দেখতে যদি মনে হয় যে এই প্রবলেমটা তোমার হচ্ছে সামর্থ্যের মধ্যে তুমি পারবে, তাহলেই সেটাকে তুমি হচ্ছে আনসার করো, আদারওয়াইজ সেটাকে একেবারে স্কিপ করে চলে যাও, কোনো প্রশ্ন আনসার করারই দরকার নেই। তো এখানে টাইম ওয়েস্ট কখনোই করা যাবে না। মাঝে মাঝে কিছু প্রশ্ন দেয়াই হয় যাতে করে তুমি স্কিপ করো, কারণ এটা হচ্ছে মেন্টাল তোমার সাথে আসলে একটু, বুয়েটে যারা প্রশ্ন সেট করে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে করে কি, কঠিন টাইপের প্রশ্নগুলো প্রথমে দিয়ে দেয়, সহজগুলো পরে দিয়ে দেয়, যাতে করে তুমি ঘাবড়ে যাও। তো পরীক্ষার হলে এই জিনিসটা, প্যানিক যাতে করে তুমি না করো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এমন হতেই পারে যে প্রথম 33টার মধ্যে প্রথম 10টা প্রশ্নই তোমার হচ্ছে কঠিন পড়ে গেছে, হতেই পারে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, এটাই তারা করে, যাতে করে প্রথম 10টা প্রশ্ন দেখে তোমার মনে হয় যে আচ্ছা এই প্রশ্নটা তো হচ্ছে অনেক কঠিন হয়ে গেছে, তার মানে হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটাই মনে হয় কঠিন, তবে তুমি 1 থেকে 10 পর্যন্ত একটা প্রশ্ন আনসার করতে পারছো না। হয়তোবা পরের যে 23টা প্রশ্ন ছিল বা 24টা প্রশ্ন ছিল, সে প্রত্যেকটা হচ্ছে সহজ তোমার আনসার করার মতো। তো এই কারণে আমি বলছি, কখনো হচ্ছে প্রশ্ন দেখে ঘাবড়ে যাইও না, এক একটা প্রশ্নের জন্য আলাদাভাবে চিন্তা করো, যে হ্যাঁ এটা আমি পারছি না, এটাকে স্কিপ করে আমি পরেরটাতে চলে যাই। তো ট্রিকি প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি এই মেথড ফলো করতাম, যে যখনই হচ্ছে আমার কাছে এরকম প্রবলেম আসে, আমি জাস্ট স্কিপ করে চলে যেতাম, কারণ হচ্ছে এখানে টাইম ওয়েস্ট করা মানে হচ্ছে আমি আরো হয়তো বা সহজ 3-4টা টাইমটা ওয়েস্ট করে ফেলছি। তো এই টাইপের প্রবলেম হচ্ছে কখনো
ফেস করলে তোমরা এভাবে সলভ করতে পারো বা স্কিপ করে যেতে পারো। তো এখানে আমি লিখে দিয়েছি কিন্তু যে কিছু কিছু প্রশ্ন ডিজাইন করাই হয় যাতে করে তোমার টাইমটা ওয়েস্ট করানো যায়, যাতে করে তুমি পরবর্তীতে আনসার করতে না পারো। তো এই কারণে অবশ্যই টাইম ওয়েস্ট করবে না। ওরা যেই বুদ্ধি দিয়ে হচ্ছে তোমার সাথে খেলতে চাচ্ছে, তুমি জাস্ট সেই বুদ্ধি ফাঁদে পড়বে না। অ্যাকচুয়ালি ফাঁদে পড়া যাবে না, কোয়েশ্চেন যে করেছে তার তুমি হচ্ছে স্কিপ করে পরবর্তীতে চলে যাও। এরপরে আমরা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রির 33টা প্রশ্ন আসে। সেই 33টা প্রশ্নের মধ্যে তুমি কালার দেখেই বুঝতে পারছো মেজরিটি অফ প্রবলেমস হচ্ছে থিওরিটিক্যাল, একেবারে বেসিক থিওরি থেকে। বেসিক বলতে হচ্ছে কিছু বিক্রিয়া টাইপের প্রশ্ন আসে বা অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। তো থিওরিটিক্যাল হচ্ছে 55% আমি দেখিয়েছি এখানে। তো অলমোস্ট 50% অর্ধেকের বেশি প্রবলেম হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন, জাস্ট থিওরি। এখানে কোনো চিন্তা ভাবনার কিছু নেই। বাকি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু আসে সেটা হচ্ছে 27% প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল বলতে হচ্ছে তোমার ক্যালকুলেটর দিয়ে করতে হবে, আনসার করতে হবে। আর কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। কনসেপচুয়াল বলতে একেবারে থিওরি না, কিন্তু তোমাকে একটু চিন্তা করে হচ্ছে বের করতে হবে। তো চলো প্রত্যেকটা আলাদাভাবে ডিসকাস করি, তাহলে বুঝতে পারবা। প্রথমে আসি যে এই যে থিওরিটিক্যাল প্রবলেমগুলো, এই থিওরিটিক্যাল প্রবলেমগুলো বা থিওরি প্রবলেম ঠিক না, থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কি মনে করো টাইপের মধ্যে আমি যদি আলোচনা করি, সেটা হচ্ছে কিছু কিছু সংকেত আসে মাঝে মাঝে, কিছু কিছু বিক্রিয়া আসে, যে এই বিক্রিয়াটা কেমন, এই সংকেতটা কি হবে, ঠিক আছে। বেসিক কিছু থিওরি আসে, সংজ্ঞা টাইপের কিছু থিওরি আসে, বা হচ্ছে এই রিয়াকশন টাইপের, বা কোনটির হচ্ছে আয়নিক ধর্ম বেশি, এই টাইপের কিছু জিনিস। মানে একেবারে হচ্ছে তুমি আনসার দেখেই বলতে পারবা, কোয়েশ্চেন দেখেই বলতে পারবা যে কেমন হবে। তো এই যে প্রশ্নগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে, যে বেসিক যে থিওরিগুলোর যে প্রবলেমগুলো আসে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে টাইম ওয়েস্টের কিন্তু কোনো সুযোগ নেই। কারণ আইদার তুমি থিওরি পারো অর পারো না, এই দুইটার মাঝখানে কিছু নেই। যে তুমি হচ্ছে যদি পারো না তাহলে হয়তো বা চিন্তা করে হয়তো বা পারবে একটু পরে, ব্যাপারটা এরকম না কিন্তু। তুমি থিওরি যদি সারাদিনও বসে চিন্তা করো, ওখানে 60 মিনিট বসেও যদি চিন্তা করো, তোমার যদি একটা থিওরি জানা না থাকে, তুমি কখনোই আনসার করে আসতে পারবে না সেটা। এই কারণে কেমিস্ট্রির কোয়েশ্চেন দেখা মাত্রই যদি দেখো যে এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, তুমি যদি সেটা পারো, সাথে সাথে আনসার করো। কত সময় লাগবে একটা কোয়েশ্চেন পড়ে অপশনগুলো দেখে বেসিক থিওরির কোয়েশ্চেন আনসার করতে? খুব বেশি যদি আমি টাইম ধরি, 15 সেকেন্ডের বেশি টাইম লাগা উচিত না। 15 সেকেন্ড আমি বেশি বলে ফেলেছি, বাট এটা ধরলাম যে তোমার প্রসেস করতে একটু সময় লাগছে, বাট এত সময় আসলে লাগবে না। এর কম টাইমের মধ্যেই তুমি করতে পারবে। এখন কেমিস্ট্রির সুবিধাটাই এটা, যে এই যে টোটাল যে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা আছে, টোটাল যে 33টা প্রশ্ন আছে, এই 33টা প্রশ্ন সলভ করতে খুব বেশি হলে 15 মিনিট লাগার কথা। 15 থেকে 17 মিনিট এরকম, মানে 20 মিনিটও লাগার কথা না। যদি তোমার হচ্ছে আনসার জানা থাকে তুমি পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। তো খেয়াল করো, তুমি যদি হচ্ছে এই 60 মিনিটকে হচ্ছে 3টা সেগমেন্টে ভাগ করো, আমি যদি বলি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইকুয়াল 3টা সেগমেন্টে ভাগ করি, তাহলে কি 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আসে। বাট তুমি কেমিস্ট্রিতে আমি বলতে পারি হলফ দিয়ে, সেটা হচ্ছে তুমি ইজিলি 5 মিনিটস হচ্ছে বাঁচাতে পারবে এখানে। কারণ হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসার কারণে তুমি আনসার করতে পারলে তো পারলেই, অথবা স্কিপ করে চলে গেলে। কারণ যেটা তুমি পারো না সেটা অবশ্যই তুমি হচ্ছে টাইম নষ্ট করবে না। এই যে এক্সট্রা যে টাইমটা আসলো তোমার বেঁচে গেল, এই এক্সট্রা টাইমটা তোমাকে হচ্ছে ম্যাথে ইউজ করতে হবে। কারণ এই টাইপের কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, সেটা বুয়েট প্রিলি হোক বা হচ্ছে আলাদা যে এক্সামগুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যাথে হয়। ম্যাথে হচ্ছে টাইমটা ম্যানেজ করা যায় না। ফিজিক্সে তাও হয়তো বা করা যায়, কেমিস্ট্রিতে তো অবশ্যই করা যায়, বাট ম্যাথে হচ্ছে হয় কি, ম্যাক্সিমামই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসার কারণে ওইখানে হচ্ছে টাইমটা বেশি লাগে আমাদের, এবং ওইটাকে ম্যানেজ করতে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে সব কিছু উল্টাই ফেলি। তো এই কারণে মাথায় রাখবে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটাতে, প্রশ্নগুলো আছে সেটাতে কখনোই তুমি হচ্ছে টাইম ওয়েস্ট করবে না। সেকেন্ড যে আমি কথা বলবো সেটা হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসে। আমি বললাম কনসেপচুয়াল কোশ্চেন বলতে মনে করো হচ্ছে তোমাকে অপশন দেখে জাজ করতে হবে, নিচের কোনটির হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি, নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি। এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ নির্ভর না, এখানে তোমার হচ্ছে কিছু থিওরিটিক্যাল জ্ঞানও হচ্ছে ইউজ করতে হবে, তোমাকে অনুধাবনমূলক কোয়েশ্চেন টাইপের আসে।
তো এগুলো তোমার হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখবে না যে আচ্ছা এটার সংকেত তো এটাই হবে, তো এটাই আনসার। আগেরটা যেরকম বললাম ব্যাপারটা এরকম না কিন্তু। এখন তোমাকে মুখস্থ তো অবশ্যই থাকতেই হবে, কিছু রুল থাকতে হবে, এবং রুলের বাউন্ডারির ভিতরে তোমাকে কিছু চিন্তা করে আনসার করতে হবে। তো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন। এগুলো যে খুব বেশি আসে ব্যাপারটা সেরকম না, বাট আসে। এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাকে কিন্তু হচ্ছে একটু চিন্তা ভাবনা করে আনসার দিতে হবে। এরপরেও হচ্ছে খুব যে সময় লাগবে ব্যাপারটা সেরকম না। আর কিছু কিছু জিনিস আসে যেমন হচ্ছে সমাণু কয়টি, এই টাইপের যদি প্রশ্ন আসে যে নিচের এই পরমাণুটির কয়টা সমাণু আছে, তো যদি হচ্ছে এই জিনিস তুমি আগে থেকেই করে আসো তাহলে তুমি ইজিলি পারবে। আদারওয়াইজ মাঝে মাঝে এই সমাণু টাইপ কোয়েশ্চেনগুলোতে বেশি ঝামেলা হয়, যে ওইখানে মিলাতে গেলে হচ্ছে একটু সময় বেশি লেগে যায়। তো তোমার যদি মনে হয় যে সময় বেশি লাগবে, স্কিপ করে চলে যাও। পরবর্তীতে সময় বেঁচে থাকলে পরবর্তীতে সমাণু কয়টি সেটা তুমি বের করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে? কার গলনাঙ্ক বেশি, কার আয়নীকরণ শক্তি বেশি, তো নিচের 4টা অপশন দেখে কিন্তু তোমাকে হচ্ছে বিচার বিবেচনা করতে হবে যে কার আয়নীকরণ শক্তি বেশি হবে, কার গলনাঙ্ক বেশি হবে, কোনটা পানিতে দ্রবীভূত হবে। এই টাইপের প্রশ্নগুলো তোমার হচ্ছে কিছু রুল আছে, যেমন হচ্ছে ফাজানের নীতি আমি যদি বলি, এইসব নীতিগুলোকে ব্যবহার করে তোমাকে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। তো এই টাইপের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, বাট যদি খুব বেশি কঠিন মনে হয় স্কিপ করে চলে যাবে। লাস্ট লাস্ট হচ্ছে তোমার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, এবং আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি সহজ প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রির ম্যাথগুলা। কেমিস্ট্রি 7 থেকে 8টা ম্যাথ থাকে, কখনো কখনো একটু বেশিও দেয়। বাট এই যে ম্যাথগুলো এটা শুধুমাত্র তুমি ক্যালকুলেটর ইউজ করি ম্যাক্সিমাম মেজর প্রশ্ন করতে পারো। মনে করো আমি যদি বলি 8টা প্রশ্ন এসেছে, 8টার মধ্যে তুমি দেখবে 6টাই তোমার হচ্ছে রাফও করা লাগবে না। এই 6টাই তুমি হচ্ছে শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে ক্যালকুলেটর ডাটা ইনপুট করেই কিন্তু আনসার করতে পারছো। এই টাইপের প্রশ্নই আসে। তো মাঝে মাঝে কি কি আসে, যেমন হচ্ছে পিএইচ সম্পর্কিত আসে, তারপর V1S1 V2S2 এই টাইপের যে প্রশ্নগুলো আছে, তোমার হচ্ছে কি বলে দ্রবণ লঘুকরণ, এই টাইপের প্রশ্নগুলো আসে। পিএইচ রিলেটেড প্রশ্ন আসে, বাফার দ্রবণ আসে, এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে? তো এই যে এই টাইপের যতগুলো প্রশ্ন আসে, ই সেল আসে, এই টাইপের যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করেই করা সম্ভব। এই কারণে তোমার হচ্ছে এখানেও কিন্তু তোমার টাইম বেঁচে যাবে, তুমি খুব বেশি সময় লাগবে না এগুলোকে আনসার করতে। তো আমি রেকমেন্ড করব যারা তোমরা কেমিস্ট্রি আনসার করছো, এই যে 7-8টা প্রবলেম আছে এটা কখনোই মিস করা যাবে না। এই 7-8টা প্রবলেম তোমাকে অনেক আগায় দিবে, কারণ এটা হচ্ছে খুবই ইজি প্রবলেম থাকে। শুধুমাত্র তোমরা বইয়ের প্রবলেমগুলো যদি সলভ করো তাহলেই কিন্তু সম্পূর্ণ কাভার হয়ে যায়। তো এটাকে মিস করাই যাবে না, কারণ আমি হলফ করে বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে কেমিস্ট্রির থিওরিটা টাফ হবে। কেমিস্ট্রি থিওরি টাফ হবে, যাদের মুখস্থ ক্ষমতা ভালো তারা তো অবশ্যই পারবে, বাট আদারওয়াইজ কেমিস্ট্রি থিওরি বরাবরই হচ্ছে অনেকের খারাপ হয়। এর কারণ হচ্ছে কেমিস্ট্রি থিওরিগুলো এত বড়, আসলে ভাস্ট একটা জিনিস, তো মনে রাখতে একটু টাফ। তো এই কারণে এই কেমিস্ট্রির যে ম্যাথগুলো এটাকে কখনোই মিস করা যাবে না, হালকা হবে কখনোই নিও না, কারণ থিওরিতে হচ্ছে অনেকগুলোই তুমি পারবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এরপরে চলে যাবো আমরা ম্যাথে। ম্যাথে হচ্ছে ওইভাবে আমি ভাগ করে দিই, শুধুমাত্র কি কি টাইপের প্রশ্ন কোথায় থেকে এসেছে সেগুলো একটু দেখিয়েছে। তো এটা আলাদাভাবে কিন্তু বলার কিছু নেই, কারণ হচ্ছে ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম যদি 34টা বলি 34টার মধ্যে 30টা বা 31টাই হচ্ছে ম্যাথ আসে, মানে প্রপার ম্যাথ আসে। বাকি 1-2টা মাঝে মাঝে হচ্ছে থিওরি টাইপের জিনিস থাকতে পারে, বাট এটা খুবই নগণ্য আর কি। তো আমি যদি ম্যাথকে কয়েকটা ভাগে ভাগ করি যে কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে, তো এটা যদি তুমি হচ্ছে দেখো তাহলে মেজর প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্যালকুলাস থেকে এসেছে। দেখো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস থেকে, জিওমেট্রি মানে হচ্ছে সরলরেখা, বৃত্ত এবং কনিক্স, এইগুলো সবগুলো মিলেই হচ্ছে অনেক প্রশ্ন এসেছে এখান থেকে। আর টোটাল যে তোমার অ্যালজেব্রা বীজগণিতের পার্টটুকু আছে, বীজগণিতের কি কি, যেমন হচ্ছে বহুপদী সমীকরণ, তারপর হচ্ছে নির্ণায়ক, এই টাইপের ভেক্টর, এই টাইপের যে তোমার চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু খুবই নেগলিজিবল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে। ম্যাক্সিমাম ইমফ্যাসিস দেওয়া হয় হচ্ছে এই ক্যালকুলাসে, জিওমেট্রিতে, এবং হচ্ছে এই ত্রিকোণমিতি আর মেকানিক্স মিলে হচ্ছে কিছু আসে। আর বাকি যত বীজগণিতের চ্যাপ্টার আছে সব বীজগণিতের চ্যাপ্টার মিলে কিন্তু খুবই কম সংখ্যক প্রশ্ন আসে। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, জিওমেট্রি, এটা যদি তোমার ভালো মতো জানা থাকে তুমি ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে তুমি প্রশ্ন ইজিলি আনসার করে আসতে পারবে। বাট সমস্যা হয় কি জানো? সমস্যা হয় ম্যাথের ক্ষেত্রে পারা নিয়ে সমস্যা হয় না, হয়তোবা ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ম্যাথ সলভ করতে পারবে যদি তাকে আমি একটু বেশি সময় দিই। তো সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে কে স্পিডই বেশি, স্পিড স্পিডই বেশি সমস্যা হয়, যে কম টাইমের মধ্যে কে কতটুকু হচ্ছে সলভ করতে পারছো,
এইটাতে বেশি প্রবলেম হবে। আমি বলতে পারি যে তোমাকে যারা তোমরা পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়েছো, তাদেরকে যদি হচ্ছে প্রিলির পরে আমি সেম প্রশ্ন আবার দিই, বলে যে 1 ঘন্টার মধ্যে সলভ করো, বা 1 ঘন্টা না দিলাম, 34 মিনিটই দিলাম তাকে আমি। ঠিক আছে? 34টা প্রশ্ন, প্রত্যেকটা 1 মিনিট করে, 34 মিনিটের মধ্যে তোমাকে সলভ করতে হবে। আমি বলতে পারবো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা হচ্ছে কারেক্ট আনসার করে আসবে। বাট সমস্যা হচ্ছে ওই কম সময়ের মধ্যে, ওই এক্সাম প্রেশারে তোমরা হচ্ছে কে কতটা অ্যাকুরেটলি এবং স্পিডে হচ্ছে আনসারটা করতে পারো, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা করবে। তো এই স্পিডটা আনবা কিভাবে? এটা আনার একমাত্র উপায় হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। শুধুমাত্র প্র্যাকটিসই হচ্ছে তোমাকে এই অ্যাকুরেসি এবং স্পিডটা হচ্ছে নিয়ে আসতে পারে। আদারওয়াইজ হচ্ছে তুমি চাইলেও কিন্তু ওখানে আনসার করে আসতে পারবে না। তো এইটাই হচ্ছে বিটার ট্রুথ, যে তোমাকে যদি হচ্ছে অ্যাকুরেট হতে হয়, তুমি যদি হচ্ছে কম টাইমের মধ্যে সলভ করতে চাও, তো তোমাকে খুবই বেশি পরিমাণ হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। এবং আমি বলবো যে ম্যাথের প্রশ্নগুলো যে খুব টাফ হয় এরকম না, কিন্তু হচ্ছে খুবই টাফ ম্যাথ না, সিম্পল প্রবলেমই আসে, বাট ওই সময়ের মধ্যে আনসার করাটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে প্র্যাকটিস বেশি করে করতে হবে। এবং কিছু কিছু প্রবলেমে ক্যালকুলেটর ইউজ হচ্ছে তোমাকে হচ্ছে হেল্প করতে পারে। ক্যালকুলেটর প্রত্যেকটা মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করেই করা যায়। মনে করো ডেফিনেট ইন্টিগ্রালের কিছু এসেছে যে এরিয়া রিলেটেড, তো ওটা হচ্ছে তোমার খাতায় করার দরকার নেই। তো তুমি জাস্ট ক্যালকুলেটরে বসো, ইন্টিগ্রেশনের সে আনসার দিয়ে দিবে। কিছু হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের কিছু প্রশ্ন আসে, তো এই টাইপের তুমি হচ্ছে অপশন টেস্ট করেও কিছু কিছু আনসার করতে পারবা, বা তোমাকে ম্যাথ করারও দরকার নেই। জাস্ট অপশন টেস্ট করে কিন্তু সবগুলো হয় না, কিছু কিছু প্রবলেম কিন্তু জাস্ট অপশন টেস্ট করেই হয়ে যায়। তো এই টাইপের প্রশ্নগুলোতে আমি বলবো সেটা হচ্ছে তোমাকে জাস্ট চিন্তা করতে হবে, এবং একটু চিন্তা করে করে আগাতে হবে যে প্রশ্নগুলো কিভাবে সলভ করবে। এবং এই জায়গাতেই সবসময় তোমরা হচ্ছে ধরা খাবে। আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে এই জায়গায় হচ্ছে টাইমের জন্য অনেকে হচ্ছে কভার করে আসতে পারবে না। তো যেটা প্রশ্ন দেখবে যে বেশি সময় লাগছে মনে হচ্ছে, স্কিপ করে চলে যাও, সেকেন্ড টাইম যদি সময় পাও তারপর হচ্ছে আসো। তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো, অ্যানালাইসিসগুলো, যে কি টাইপের প্রশ্নগুলো এসেছিল। এখন আমি কিছু কমন কোয়েশ্চেনের তোমাদের আনসার দিব, যে তোমরা যেটা করো সেটা হচ্ছে কিছু ফ্রিকোয়েন্টলি আমি যাদেরকে পড়াই, তারা হচ্ছে কিছু কোয়েশ্চেন আমাকে দিয়েছে যে এইগুলো হচ্ছে কিভাবে আমি করতে পারি। তো ম্যাক্সিমাম আমি কথা অলরেডি হচ্ছে আলোচনা করে ফেলেছি। বাট প্রথম যে প্রশ্নটা সবাই করে সেটা হচ্ছে পরীক্ষার হলে টাইম ম্যানেজ করবো কিভাবে। এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসলে, যে 100টা এমসিকিউ জাস্ট 60 মিনিট সময়ের মধ্যে আনসার করা, এটা আসলেই কিন্তু হচ্ছে কোনো সহজ কথা না। এটা খুবই টাফ একটা বিষয় আসলে। তো আমি পার্সোনাল একটা ওপিনিয়ন দেই, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে, বাট এটাকে আমি সবসময় ফলো করতাম। একটা কারণও আছে। আমি ভাবতাম আমার সময় যে আমি কেমিস্ট্রিতে খুব ভালো। এই কারণে আমি সবসময় যেকোনো পরীক্ষায় এটা চিন্তা করে যেতাম যে আমি আসলে কেমিস্ট্রি দিয়ে আনসার ১ম এ স্টার্ট করব, দেন ফিজিক্সে করব, দেন হচ্ছে হায়ার ম্যাথে করব। তো কেমিস্ট্রিকে হচ্ছে আমি ১ম এ হচ্ছে প্রায়োরিটি দিতাম, দেন হচ্ছে ফিজিক্সে, দেন হচ্ছে ম্যাথে। এবং আমি পার্সোনালি ফিল করি এমসিকিউর ক্ষেত্রে এইটা একটু হেল্প করে। কিভাবে? আমি বললাম কি কেমিস্ট্রিতে সবচেয়ে তোমার সময় কম কম লাগবে। তুমি যদি উল্টা করতা, হায়ার ম্যাথ দিয়ে শুরু করতা, তোমার মনে হতো আচ্ছা পরীক্ষা তো কেবল শুরু হলো, তো আমি তো কেবল জাস্ট বসলাম, তো আমি হচ্ছে সিরিয়ালি প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করা শুরু করতে, যে আচ্ছা এটা এইভাবে, এটা এইভাবে সলভ করতে করতে দেখবা যে তোমার টাইম আউট হয়ে গেছে। তো ওই মোমেন্টে টাইম এত কম হয়ে যাবে যে তোমার সহজ কোয়েশ্চেন তুমি প্যানিক করা শুরু করবা। লাস্টের দিকে যেটা হয় যে আমার কোয়েশ্চেন এখনো 20টা আমি প্রশ্ন দেখিনি, অথচ আমার মাত্র হচ্ছে 10-12 মিনিট সময় আছে। তো ওই সময় হয় কি, প্যানিকের কারণে তোমার হচ্ছে ইজি ইজি জিনিসগুলো হচ্ছে ভুল হয়ে যায়। তো এই কারণে আমি যেটা করতাম, যে যেটাতে আমার সময় কম লাগবে সেই কোয়েশ্চেনটা দিয়ে হচ্ছে আগে স্টার্ট করতাম। যে কেমিস্ট্রি ঠিক আছে, আমি পারি বা না পারি, কেমিস্ট্রি দিয়ে যদি আমি শুরু করি, অন্তত একটা জিনিস বিষয়ে আমি কনফিডেন্ট যে আমি প্রথম থেকে শুরু করে 100টা পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন অন্তত একবার দেখে আসতে পারবো। আচ্ছা এই প্রশ্নটা এসেছিল। অনেকের ক্ষেত্রে এটা হয় যে একবার 1 নাম্বার থেকে শুরু করে 100 নাম্বারে যাওয়ার আগেই হচ্ছে পরীক্ষার টাইম শেষ হয়ে যায়। এর কারণ হচ্ছে তুমি প্রথম থেকেই টাইম ম্যানেজ করে আসতে পারোনি বলে তুমি হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন দেখে আসতে পারোনি। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে, আমি বলবো আমার পার্সোনাল অপিনিয়ন, অনেকের ক্ষেত্রে আলাদা হতে পারে। অনেকে হচ্ছে ফিজিক্সকে প্রেফার করে, ম্যাথ প্রেফার খুবই কম করে প্রথমে আমি দেখেছি, বাট করতে পারো। বাট আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করলে অন্তত তুমি সবগুলো প্রশ্ন দেখে আসতে পারবে, কারণ হচ্ছে কেমিস্ট্রিতে তোমার টাইমটা হচ্ছে কম লাগে। তো কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করলে যেটা হবে সেটা হচ্ছে খুবই কম টাইমের মধ্যে তুমি 33টা প্রশ্ন দেখে যতটুকু পারছো তুমি আনসার করলে, আর যতটুকু পারছো না স্কিপ করে পরবর্তীর জন্য রেখে দিলে। দেন হচ্ছে ফিজিক্সে, দেন হচ্ছে
হায়ার ম্যাথে। তো এই সিকোয়েন্সটা ফলো করলে আমার মনে হয় যে লাভ হতে পারে। সেকেন্ড যেটা স্ট্র্যাটেজি আমি বলবো টাইম ম্যানেজ করার, সেটা হচ্ছে কখনোই প্রশ্ন এটা টার্গেট নিবা না যে আমি একবারে হচ্ছে সবগুলো আনসার করতে করতে যাব, শেষ পর্যন্ত গিয়ে যেটা পারলাম না শেষ, এরকম না। আমার কাছে মনে হয় যে আমি একটু আগে যেটা বললাম যে কিছু কিছু লেংদি প্রবলেম থাকে, তো ওটা করো কি, ওটা হচ্ছে তুমি একটা গোল্লা বা ফোঁটা দিয়ে রাখো যে হ্যাঁ এই প্রশ্নটা আমি পারবো ঠিকই, বাট বড় হওয়ার কারণে আমার মনে হচ্ছে এটা টাইম কনজিউমিং হতে পারে, তো এটাকে আমি স্কিপ করে যাই আপাতত। আপাতত আমি কিন্তু বলছি না একেবারে হচ্ছে ছেড়ে আসতে, আপাতত স্কিপ করে যাই। প্রথমে 1 থেকে শুরু করে 100টা প্রশ্ন এইভাবে আমি যেটা যেটা সহজ মনে হচ্ছে তাড়াতাড়ি হবে সেটা আমি হচ্ছে আনসার করে ফেলছি। আর যেটা আমার কাছে মনে হবে যে খুবই লেংদি হচ্ছে বা খুব বড় হয়ে যাবে, টাইম কনজিউমিং, অথবা আমি পারছি না, একবার ট্রিকি প্রশ্ন চলে এসেছে, ওটা তো একবারে স্কিপ করে দাও, পরবর্তী সময় থাকলে দেখবে। বাট এই যে একবার হচ্ছে টোটাল প্রশ্নটা একবার রাউন্ড দিয়ে সেকেন্ড রাউন্ডে এসে তুমি হচ্ছে প্রশ্ন যেটা যেটা ছেড়ে গিয়েছিলে সেগুলোকে আনসার করো। তো এটা আমি লিখেছি এখানে যে প্রথম অ্যাটেম্পটে, প্রথমবার যখন তুমি হচ্ছে প্রশ্নটা দেখছো, তুমি কখনোই সবগুলো একবারই আনসার করার ট্রাই করিও না। যেটা তুমি একেবারে কনফিডেন্ট এবং টাইম কম লাগবে তুমি শিওর, সেটাই শুধু আনসার করো। আর কিছু কিছু জিনিস ছেড়ে চলে যাও। পরবর্তীতে যখন তোমার সবগুলো কোয়েশ্চেন দেখা শেষ এবং দেখার পরে হচ্ছে তুমি হচ্ছে জাজ করতে পারবে, আচ্ছা এখন আমার এতগুলো আনসার হয়ে গেছে, তাহলে আমি এখন হচ্ছে ফেরত গিয়ে যেটা যেটা আমি পারতাম, সময়ের কারণে আমি ছেড়ে এসেছিলাম, সেগুলোকে তুমি এখন আনসার করা স্টার্ট করো। দেখবে যে তোমার ম্যাক্সিমাম হচ্ছে তুমি আনসার করে আসতে পারবে, ঠিক আছে? এবং একটা জিনিস আমি বলি, বুয়েটের ক্ষেত্রে এটা ভালো, সবার ক্ষেত্রে না। বুয়েটের এক্সামে কোয়েশ্চেনটা আগে দিয়ে দেয়। আগে বলতে আমি যদি রিটেন কথা এক্সামের কথা বলি, রিটেনের মধ্যে মানে 5 থেকে 10 মিনিট আগে দিত। প্রিলির ক্ষেত্রেও আমার মনে হয় এটা দেওয়া উচিত। আমাদের ব্যাচে প্রিলি ছিল না, আমি প্রিলি দেইনি, বাট এটা সব এক্সামে, শুধুমাত্র বুয়েট অ্যাডমিশন টেস্ট না, আমরা হচ্ছে বুয়েটে 4 বছর পড়েছি, প্রত্যেকটা এক্সামেই এই কাজটা করেছে যে কোয়েশ্চেন হচ্ছে কিছু সময় আগে দেয়, এটা চেক করার জন্য তোমার প্রশ্নগুলো সব ঠিক আছে কিনা। যে এই যে 100টা যে প্রশ্ন আছে, 100টা প্রশ্ন তোমার সেটে হচ্ছে প্রিন্ট হয়েছে কিনা, কোনো মিস্টেক আছে কিনা, মিস্টেক বলতে ওই লিখার মিস্টেক না, প্রিন্ট হয়েছে কিনা বা কোনো কাটাছেঁড়া আছে কিনা প্রশ্নে, এটা চেক করার জন্য 5 থেকে 10 মিনিট আগে, হয়তো বা এমসিকিউর জন্য 5 মিনিট আগে দিতে পারে, তো 5 মিনিট আগে হচ্ছে প্রশ্নটা যদি দিয়ে দেয়, এটা তোমার একটা অ্যাডভান্টেজ। কিন্তু কিভাবে, তোমার প্রশ্নের সবগুলো হতে ছাপানো হয়েছে কিনা এটা দেখতে কত সময় লাগবে, 5 মিনিট তো আর লাগবে না, তুমি ইজিলি হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে, হাইয়েস্ট ধরলাম 1 মিনিট লাগলো, তুমি একদম প্রত্যেকটা প্রশ্ন লাইন বাই লাইন দেখছো যে কাটা ছেঁড়া আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। 1 মিনিটের সময় যদি লাগে, বাকি 4 মিনিট তুমি কি করতে পারবে, তুমি প্রশ্নটা কিন্তু চোখ বুলাই রাখতে পারো। হ্যাঁ, এই জিনিসটা স্ট্রিক্টলি ফলো করতে বলে পরীক্ষার হলে, যে ওই 5 মিনিটে তোমাকে শুধু প্রশ্ন দেখতে দিবে, তুমি কিন্তু আনসার করতে পারবে না, ভুলেও আনসার করা স্টার্ট করো না। এটা বুয়েটে হয় মাঝে মাঝেই, যে তোমাকে হচ্ছে না বলেই তোমাকে জাস্ট সাইলেন্টলি হচ্ছে এক্সপ্লেন করে দিতে পারে যে আমি যেই কথাটা, তোমার হচ্ছে গার্ড যারা আছে স্যাররা, ওনারা যেই কথাটা বলবে সেটা হচ্ছে 100% ফলো করার ট্রাই করবা, কখনো এদিক ওদিক করবা না। তোমাকে যদি বলে যে এটা করতে হবে, জাস্ট এটা করতে হবে, শেষ, আর কিছু না, ঠিক আছে? তোমাকে যদি বলে যে হচ্ছে তোমার ওই বোর্ড আনা যাবে না, আনা যাবে না। তোমাকে যদি বলে হচ্ছে পেন্সিল রাবার আনা যাবে না, আনা যাবে না। তার মানে যতটুকু ইনস্ট্রাকশন দেয়া আছে ততটুকু ইনস্ট্রাকশন হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে হচ্ছে 100% ফলো করতে হবে। তো এই কারণে আমি যেটা বলছি, যে প্রশ্ন দেওয়ার পর বলা হয় যে তোমরা কিন্তু আনসার করতে পারবে না, আনসারের টাইম শুরু হবে 5 মিনিট পরে, তোমরা হচ্ছে প্রশ্নটা দেখার সময় পাবে। তো ওই 5 মিনিটে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো যে কি টাইপের প্রশ্ন কোথায় কোথায় এসেছে, তাহলে তোমাকে এটা কিন্তু জাজ করতে সুবিধা হবে। আমার মনে আছে আমার অ্যাডমিশনের সময় আমি হচ্ছে আমি একটু আগে বললাম না যে কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, আমি সবসময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ফলো করার ট্রাই করতাম। বাট 15 ব্যাচে হচ্ছে আমাদের যে প্রশ্নটা এসেছিল, কেমিস্ট্রিটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছিল। এ কারণে আমি যদিও হচ্ছে আন্দাজ করে গিয়েছিলাম যে কেমিস্ট্রি দিয়ে আমি শুরু করব, বাট আমার কাছে মনে হয়েছিল যে ফিজিক্স দিয়ে আনসার করাটা আমার জন্য বেটার, কারণ ফিজিক্সটা তুলনামূলক সহজ ছিল প্রশ্ন কেমিস্ট্রি থেকে, মানে আমার কাছে আর কি। তো এই কারণে আমি ফিজিক্স দিয়ে পরবর্তীতে শুরু করেছিলাম। তো মাঝে মাঝে সিকোয়েন্স তুমি যেটা চিন্তা করে যাবে সেটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে আলাদাও হতে পারে। তো প্রশ্ন দেখেও তোমাকে জাজ করা লাগতে পারে যে তুমি কোনটাতে আনসার করবে, ঠিক আছে? তো ওই যে 5 মিনিট সময়টা বললাম, এই 5 মিনিট সময় কিন্তু তোমাকে অনেক হেল্প করবে তোমার হচ্ছে বুঝে নিতে যে কি টাইপের প্রশ্ন এসেছে, এবং অনেকটা কিন্তু মাথায় মাথায় তুমি যদি চিন্তা করে রাখতে পারো এই প্রশ্নটা এরকম, এই প্রশ্নটা এরকম, তো এটা কিন্তু তোমার হচ্ছে হেল্প করবে অনেক, ঠিক আছে? লাস্ট যেটা আমি কথা বলবো টাইম ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে আমি বারবার এই ওয়ার্ডটা ইউজ করছি এবং এটা আসলেই জরুরি। একটা এই টাইপের এক্সামে
যে যত বেটার স্কিপ করতে জানে সে তত নাম্বার পায় আলটিমেটলি। স্কিপ করাটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। মানে তুমি ভাবছো যে স্কিপ করে যাচ্ছি তার মানে আমি পারছি না, ব্যাপারটা তা না। কোনটা স্কিপ করতে হবে এটা বোঝাটাও কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তুমি একটা সহজ কোশ্চেন স্কিপ করে দিলে, এটা তাহলে তো হলো না। কোয়েশ্চেন দেখে তোমাকে জাজ করতে হবে যে আচ্ছা এটা হচ্ছে এরকম প্রশ্ন এসেছে, এটা হচ্ছে স্কিপ করা যেতে পারে আপাতত, পরবর্তীতে সময় পেলে আসলে হচ্ছে আমি আনসার করার ট্রাই করবো। তো স্কিপটা হচ্ছে খুবই জরুরি, যে তোমার কাছে যদি মনে হয় যে এটা হচ্ছে ডাউট আছে তোমার কোনো, বা অনেক লেংদি হয়ে যাবে, স্কিপ করে চলে যাও। সেকেন্ড যে কোয়েশ্চেনটা সবাই করে সেটা হচ্ছে অন্য শিফটের চেয়ে আমাদের শিফটের প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কি হবে। দেখো, বুয়েটে হচ্ছে প্রিলি যখন থেকে চালু হয়েছে, বুয়েটের কিন্তু হচ্ছে তারা করে কি, শুধুমাত্র তাদের ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে এক্সামটা নেওয়ার ট্রাই করে, যাতে করে প্রশ্ন ফার্স্ট রিলেটেড বা অন্য কোনো ঝামেলাতে না যেতে হয়। এ কারণে হচ্ছে শিফটিং এই জিনিসটা চালু হয়েছে। আদারওয়াইজ যদি আমাদের হচ্ছে ক্যাপাসিটি থাকতো, আমরা কিন্তু হচ্ছে আরও বেশি স্টুডেন্ট পরীক্ষা নিতে পারতাম, বাট ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু দিয়েই হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে পরীক্ষা নিতে হয়। এই কারণে শিফটে ভাগ করা লাগছে। বাট এটা জিনিস কিন্তু একটা ভালো, যে তোমার এক শিফটের প্রশ্নের সাথে আরেক শিফটের প্রশ্নের মিল যদি নাও থাকে, তবুও কিন্তু কখনো বলা হয়নি তোমাকে যে এই শিফটের, মনে করো প্রথম প্রথম শিফটের ধরলাম আমি প্রশ্ন অনেক সহজ এসেছে, সবাই হচ্ছে অনেক বেশি আনসার করছে, ধরলাম যে 90-80-র উপরে সবাই আনসার করতে পেরেছে। বি শিফটের হচ্ছে ধরলাম প্রশ্ন অনেক হার্ড এসেছে, তো এই কারণে তারা হচ্ছে আনসার কম করতে পারছে। বাট যখন তোমার সিলেক্ট করা হবে ফাইনাল এক্সামের জন্য, করা কিন্তু হবে না যে মার্কের ভিত্তিতে, যে কত কার মার্ক বেশি সেই ভিত্তিতে তোমার হচ্ছে তোমার স্টুডেন্ট সিলেক্ট করা, ব্যাপারটা এরকম না। প্রত্যেক শিফট থেকে কিন্তু ইকুয়াল নাম্বার হচ্ছে তোমার সিলেক্ট করা হবে, যে এই শিফট থেকেও 6,000, এই শিফট থেকেও 6,000, বা এই শিফট থেকে হচ্ছে 3,000, এই শিফট থেকে 3,000। এই যে প্রত্যেক শিফট থেকে কিন্তু বলে দিয়েছে এই প্রথম শিফটের প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেটা সবার জন্যই কঠিন, এবং সেখান থেকেই ইকুয়াল নাম্বার হচ্ছে নেওয়া হবে, এবং বাকি শিফট থেকে হচ্ছে সেম পরিমাণ হচ্ছে স্টুডেন্টকে পরীক্ষা দেওয়া দেওয়া হবে। তো মাঝে মাঝে হয় কি শিফটের, যেটা তোমরা অনেক ফেস করতে পারো, যে 6,000 নেওয়ার কথা, সেখানে 6,022 জন চলে এসছে বা 20 জন বেশি চলে এসেছে। এটা হয় কি লাস্টের দিকে সবার কারো কারো হচ্ছে নাম্বার সেম চলে আসে। তো যার নাম্বার সেম চলে আসে, যেহেতু 6,000তম হয়েছে, তাকে তো অবশ্যই নিব। বাট 6,001, 2, 3 এদের নাম্বারও যদি 6,000 নাম্বারের সাথে মিলে যায়, তো তাকে কি বাদ দিয়ে দেবো? এটা করা হয় না। এ কারণে হচ্ছে তাদেরকে হচ্ছে পরীক্ষা দিতে সুযোগ দিতে দেওয়া হয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে মাঝে মাঝে শিফট ওয়াইজ একটু ভ্যারি হতে পারে। এটা হচ্ছে কারণ লাস্টের দিকে কারো নাম্বার যদি সেম হয়ে যায়। বাট মেইন থিমটা, যেটা মেইন থিম হচ্ছে প্রত্যেক শিফটের কিন্তু জাজমেন্টটা আলাদা হবে, যে এই শিফটের প্রশ্ন সহজ হয়েছে এখন এখান থেকে বেশি চলে আসবে, ব্যাপারটা এরকম না। তো প্রশ্ন যেখানে সহজ সেটা সবার জন্যই সহজ, যেখানে কঠিন সবার জন্যই কঠিন। আর আমার মতে যে কোনো এক্সামে আমি হচ্ছে প্রেফার করি কোয়েশ্চেন কঠিন হওয়াটাই বেশি ভালো, সহজ হওয়াটা খারাপ। কেন সহজ হওয়াটা খারাপ কেন? মনে করো সহজ যদি হয়, 100টার মধ্যে 80টা হচ্ছে সবাই আনসার করতে পারতেছে। তো সবাই যদি হচ্ছে এত বেশি আনসার করে, তখন কিন্তু জাস্ট একটা মার্ক যদি বেশি পায় একজন একজনের থেকে, সিরিয়াল কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে যায়। কঠিন প্রশ্ন এটা হয় না। কঠিন প্রশ্নে হচ্ছে তোমার আনসার কিন্তু করতেও পারে কম সবাই। এ কারণে যেটা হয় যে বেশি কম আনসার করতে পারার পরেও অনেকের কিন্তু হচ্ছে সিলেক্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে? এখানে কোশ্চেন কঠিন হওয়াটা এক্সামের ক্ষেত্রে আমি মনে করি ভালো, খারাপ না এটা। বাট তোমার জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? আর এই জিনিসগুলো মোটামুটি, যে কোয়েশ্চেন যদি হচ্ছে তোমার কঠিন হয় তাতেও হচ্ছে কোনো সমস্যা না, তোমার হচ্ছে সেভাবেই হচ্ছে বাছাই করে নেওয়া হয়। সেকেন্ড থার্ড যে প্রশ্নটা মাঝামাঝি বলে অনেকে, যে কোনটা হচ্ছে আমার বেশি জরুরি, আমি কি বেশি আনসার করবো এটা জরুরি, নাকি আমি অ্যাকুরেট আনসার করব এটা বেশি জরুরি? আমার কাছে মনে হয় যে বেশি আনসার করাটা আসলে একটা কিন্তু খুব ভালো ডিসিশন না। তুমি কতটুকু আনসার করতে পারছো এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমাদের কিন্তু বলাই আছে যে 25% মার্ক কিন্তু হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। মানে তুমি যদি একটা ভুল করো তাহলে তোমার -1.25 কাটা যাবে। তো তুমি কোনো একটা বিষয়ে শিওর না, তুমি জাস্ট আনসার করেই যাচ্ছ, তাহলে কোনো সমস্যা। কারণ তোমার নেগেটিভ মার্কিং এর কারণে তোমার ওভারঅল মার্ক কিন্তু কম আসবে। তো এই কারণে তোমাকে যতটুকুই আনসার করো না কেন, সেটা কম হলেও অ্যাকুরেট আনসার করাটা খুব বেশি জরুরি। ঠিক আছে? তো অ্যাকুরেসি মানে খুব বেশি ইম্পর্টেন্ট তোমার আনসার বেশি করার থেকে। এবং এই অ্যাকুরেসি আসবে কিভাবে? আমি তোমাকে বলেছিলাম যে হচ্ছে তোমাকে নিজেকে হচ্ছে টেস্ট করতে হবে। নিজে নিজে অনেক এক্সাম দাও, মক এক্সাম দাও। সেটা তুমি যেখানে হচ্ছে পড়াশোনা করছো, যে কোচিং ইনস্টিটিউট আছে বা যে যে স্যারের কাছে পড়ছো,
তার কাছ থেকে হচ্ছে নিয়ে হচ্ছে প্রশ্ন নাও যে আমাকে হচ্ছে এক্সাম নেন। এক্সামে ভালো করছো না এই ভয়ে আর এক্সাম দিবই না, এটা কিন্তু খারাপ ডিসিশন। ঠিক আছে, মনে করো তোমার এক্সাম খারাপ আসছে, তুমি যেখানে পড়ছো তোমার এখান থেকে হচ্ছে যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, তো তোমার দেখা যাচ্ছে মার্কস অনেক কম আসছে, এই ভয়ে তুমি আর পরীক্ষা দেওয়া বাদ দিয়েছো। এটা কখনো করো না। যতই হচ্ছে মার্ক খারাপ আসুক, তোমার পরীক্ষা কখনই হচ্ছে ডিসকন্টিনিউ করো না, এটা হচ্ছে কন্টিনিউ করো, এটা তুমি হেল্প করবে। এবং বাসায় হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক, যাতে করে এই অ্যাকুরেসিটা তোমার সময়ের সাথে সাথে চলে আসে। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আসে সেটা সবসময় সেটা হচ্ছে এমসিকিউ, যে আমাদের তো আলটিমেটলি এমসিকিউ টাইপ প্রশ্ন এটা, প্রিলি এক্সামগুলো। তো এখানে প্র্যাকটিস করবো কোত্থেকে আমি? তো প্র্যাকটিস করার জন্য তোমাদের ক্ষেত্রে দেখবা বইগুলোতে, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেই বই ফলো করো না কেন, তপন স্যারের বই বলি বা হচ্ছে ইসাক স্যারের বই বলি, স্যারের বইগুলোর পেছনেই কিন্তু অনুশীলনী কিছু এক্সারসাইজ কিন্তু এক্সাম দেওয়া থাকে। এক্সাম্পল, এই অনুশীলনীর পেছনে কিন্তু তোমার কি থাকে, ওই যে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে, এই এমসিকিউ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে তুমি হচ্ছে আনসার করে যেতে পারো। কখনো কখনো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া থাকে এখানে। তো এগুলো তোমরা হচ্ছে এক্সারসাইজ করতে পারো, এগুলো হচ্ছে কাজে দিবে। প্লাস হচ্ছে আমি বলছিলাম তোমাদের যে ফিজিক্সে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তো এই বইগুলোর তোমার হচ্ছে পেছনের দিকে, আমাদের এই বোর্ড বোর্ড ঠিক না, এই যে বইগুলো আছে, এই বইগুলোর পেছনের দিকে হচ্ছে 1-2 পেজের কিছু হচ্ছে সামারি লেখা থাকে, যে এখান থেকে সামারি হচ্ছে এই অধ্যায়ের থিওরিটিক্যাল যে সামারিগুলো লেখা থাকে। তো এইটা হচ্ছে পড়ে নিলে সুবিধা কি হবে, থিওরি টাইপের যে প্রশ্নগুলো সেগুলো ভুল হওয়ার চান্স কম। ঠিক আছে, তো এই টাইপের জিনিসগুলো তোমরা দেখো, তাহলে ফিজিক্সে কোনো ঝামেলা হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো কেমিস্ট্রি, ম্যাথ, যেই বই ফলো করো না কেন, হাজারি স্যার হোক বা হচ্ছে এখানে কেতাবুদ্দিন স্যার হোক, যেই বই ফলো করো না কেন, তাদের পেছনের যে এক্সাম্পল যে এক্সারসাইজ এমসিকিউ গুলো আছে, সেগুলো হচ্ছে প্রত্যেকটাই সলভ করে নাও প্রত্যেক চ্যাপ্টারে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে আর কি। ঠিক আছে, এটাতে গেল হচ্ছে তোমাদের টেক্সট বুকগুলা। সেকেন্ড হচ্ছে অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংক তোমার মাথায় থাকতে হবে। প্রশ্ন, আগের প্রশ্নে আসা যে কোনো কোয়েশ্চেন রিপিট কিন্তু হয়, এমন না যে সম্পূর্ণ 100% নতুন প্রশ্ন আসে। প্রশ্ন রিপিট অনেক হয় যে কোনো এক্সামের ক্ষেত্রে। এ কারণে হয়তো বা এক ভার্সিটির কোয়েশ্চেন অন্য ইউনিভার্সিটি এসেছে, এরকম হতে পারে। তো এই কারণে আগের থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমার কিন্তু আয়ত্তে থাকতে হবে, যাতে করে ওই টাইপের প্রশ্ন যদি কখনো আসে, হুবহু সেম না হলেও টাইপ তো সেম হয়, অনেক ক্ষেত্রেই টাইপ সেম হয়, তো হুবহু যদি যদি সেম টাইপের প্রশ্ন আসে, সেটা যাতে করে তুমি কখনো ভুল না করো। ঠিক আছে, তো এই কারণে অবশ্যই তোমরা হচ্ছে কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো থেকে সলভ করো, এবং নিজে থেকে মডেল টেস্ট দাও। তোমাদের যদি হচ্ছে কোনো প্র্যাকটিস শিট থাকে বা হচ্ছে কোনো মডেল টেস্টের কোনো বই থাকে, সেখান থেকে হচ্ছে তুমি বাছাই করে করে একবারে সময় ধরে একবারে এই স্ট্যান্ডার্ড যে একটার জন্য তুমি 36 সেকেন্ড টাইম পাবে, এরকম সময় ধরে ধরে আনসার করো। তো সবসময় এটা ঝামেলা একটা হইতে পারে যে এখানে তো অনেকগুলো প্রশ্ন থাকে, ক্লাস্টার প্রবলেমস থাকে, যে কিছু ম্যাথমেটিক্যাল, কিছু হচ্ছে থিওরিটিক্যাল। করবা কি তুমি, যেখান থেকে প্রশ্ন আনসার করছো সেখান থেকে, আমি যেই ক্ষেত্রে বললাম যে কোথা থেকে কতগুলো পার্সেন্টেজ আকারে আসে, সেম পার্সেন্টেজ আকারে হচ্ছে প্রশ্ন তুমি পিক করবে, যে এই ম্যাথমেটিক্যাল আমি করব হচ্ছে 10টা, থিওরিটিক্যাল করব হচ্ছে 4টা, তারপর হচ্ছে কিছু অনুধাবন টাইপের হচ্ছে কিছু কোয়েশ্চেন করবো হচ্ছে 3টা। তো এগুলো মিলে হচ্ছে তুমি হচ্ছে একটা সেট তৈরি করবা, যে 20টা প্রশ্ন একটা সেট তৈরি করবো। এই 20টা প্রশ্ন হচ্ছে আনসার করবো আমি 36 সেকেন্ড ধরে, এই যে এত সময়ের মধ্যে আমি ওই সময়ের মধ্যে কতটুকু করতে পারছি। যখন তুমি হচ্ছে এভাবে এক্সাম দিবে তখন কিন্তু তোমার হচ্ছে অনেক হেল্প করবে। এবং আমার মতে হচ্ছে নিজেকে অফলাইনে, অর্থাৎ অনলাইনে না, অফলাইনে নিজে নিজে হচ্ছে যাচাই করা, এটা ফার বেটার। কারণ তোমাকে যখন এক্সাম দিতে হবে অনলাইনে থেকে, কিন্তু তোমাকে অফলাইনে হচ্ছে এক্সামটা দিতে হবে। এই কারণে নিজেকে যখন জাজ করবা তখন নিজে হচ্ছে হাতে ভরাট করে করে হচ্ছে করবা, অবশ্যই গোল্লা ভরাট করে করবা, যে টিক দিবা এরকম না কিন্তু, গোল্লা ভরাট করাও কিন্তু আর্ট। ঠিক আছে, তো এটা ভরাট করে করে করলে হবে যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল এক্সামে যেরকম হবে সেরকম তুমি হচ্ছে নিজেকে জাজ করতে পারবে। তুমি এক কাজ করতে পারো, অনলাইনে কিন্তু ওএমআর শিট পাওয়া যায়। তো একটা ওএমআর শিট হচ্ছে প্রিন্ট করে রাখতে পারো, যে আচ্ছা আমি আজকে হচ্ছে এই এই প্রশ্নগুলো আনসার করব। তো ওএমআর শিটে ভরাট করে কর, কারণ ওটা ভরাট করতে তো সময় লাগবে। তুমি যদি অনলাইনে পরীক্ষা দাও কি করবা, তুমি জাস্ট একটা ক্লিক করবা, শেষ, আনসার হয়ে গেল। বাট অ্যাকচুয়াল এক্সামে তা করবা না, বাট তুমি হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস হলে হয়তো একটা টিক দিয়ে দিবা, বাট অ্যাকচুয়াল এক্সামে তুমি টিক দিবা না তো, তাই না? এই কারণে টাইম আসল বোঝা যাবে তুমি যদি হচ্ছে অ্যাকচুয়াল এক্সামের মতো দাও। তবে হ্যাঁ, অ্যাকচুয়াল এক্সামে যেটা হয় সেটা তুমি বাসায় নিয়ে আসতে পারবে না, কারণ অ্যাকচুয়াল এক্সামে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা তুমি ক্রিয়েট করতে পারবে না। তো ওটা তো করা যাবে না, স্বাভাবিক। বাট বাকি জিনিসগুলো কিন্তু তুমি যতটুকু পারো এক্সামের মতো করে দেওয়ার ট্রাই করো। এই মক টেস্টগুলো তোমাকে হেল্প করবে অনেক। লাস্ট কিছু হচ্ছে
আমি অ্যাডভাইস দিই সেটা হচ্ছে এই সম্পূর্ণ আজকে যা যা কথা বললাম সেটা হচ্ছে সামারি করি একটু। সেটা হচ্ছে কখনোই প্যানিক করা যাবে না পরীক্ষার হলে। আমি যে একটু আগে বললাম যে কিছু কিছু প্রশ্ন হচ্ছে সেট করা হয় এমনভাবে যে কঠিন প্রশ্নগুলোই তোমাকে হচ্ছে প্রথমে দিয়ে দেয়, যাতে করে তুমি হচ্ছে ভয় পেয়ে যাও, ঘাবড়ে যাও, পরবর্তীতে আনসার করতে না পারো। তো প্যানিক করা যাবে না। হয়তোবা এর পরের প্রশ্নগুলো হয়তোবা সহজ। তো এই কারণে প্যানিক করা যাবে না, এবং আউট অফ সিলেবাস কোয়েশ্চেন যদি আসে কিছু না, শুধু স্কিপ করে চলে যাবা। সব আনসার করতে হবে কে বলেছে? ১০০টার মধ্যে ১০০টা কেউ আনসার করতে পারে না। যে ফার্স্ট হবে সেও ১০০টা আনসার করতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তারপর হচ্ছে কিছু কোয়েশ্চেন আমি বললাম যে কিছু কোয়েশ্চেন দেওয়াই হয় যাতে করে তুমি সেটা স্কিপ করো, তোমাকে টেস্ট করার জন্য। কিছু কোয়েশ্চেনের মাঝে মাঝে করে কি, কিছু কোয়েশ্চেনের আনসারই থাকে না। ৪টা অপশনের মধ্যে কিছু কিছু পরীক্ষা এরকম হয় যে একটাও আনসার হয় না। তোমার হচ্ছে ভয় দেখানো যায় না, অথবা তোমার আনসারটা ম্যাথটা ভুল হলো, এরকম হতে পারে। বাট এটা মেজরিটি থাকে না। এমন আবার হইও না যে অ্যাকচুয়ালি আনসার ছিল বাট তোমার মনে হচ্ছে যে আনসার নাই, এরকম না। এটা হাতে গোনা ১০০টার মধ্যে একটা অথবা দুইটা থাকতে পারে, হাইয়েস্ট একটা আর দুইটা এরকমই থাকে, এর বেশি থাকবে না। এমন না যে প্রত্যেক একটারও আনসার নেই, তুমি তাহলে একটাও আনসার করে নিয়ে চলে আসলা, এরকম যেন না হয় আবার। ঠিক আছে? এবং আমি যেটা একটু আগে বললাম যে ৫ মিনিট আগে প্রশ্ন দিলে এটা একটা সুবিধা হবে, তাই আমি বললাম এটা। এবং এই এই লাইনটা আমি সবসময় বলি যে কেমিস্ট্রি কিন্তু তোমার এক্সামে একটা ভালো একটা রোল প্লে করবে, যে তুমি আসলেই কতটুকু আনসার করে আসতে পারবে। কারণ এই কেমিস্ট্রি সাবজেক্টই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে তুমি অ্যাকচুয়ালি টাইম হচ্ছে সেভ রাখতে পারবা, যেটা তুমি অন্য খাতে ইউজ করতে পারবা। তো এই কারণে কেমিস্ট্রিটা খুব ভালো মতো পড়ে যাও। থিওরিটিক্যাল প্রশ্ন যত ভালো তুমি পড়বা, যত ভালো পারবা, তত হচ্ছে বেটার। তো এখান থেকে কিন্তু মার্ক উঠানো ইজিয়ার, কারণ জাস্ট মুখস্থ রাখতে হয়। এখানে কিন্তু অ্যানালিটিক্যাল কোনো জিনিস তেমন একটা আসে না। খুব আমি দেখলামই আমরা একটা যে খুব বেশি আসে না। এবং ম্যাথগুলো কিন্তু খুবই, যেই ৭-৮টা ম্যাথ আসবে এটা 100% কারেক্ট করার ট্রাই করবো সবসময়। ঠিক আছে? এবং এখান থেকে যে সময়টা বাঁচবে সেই সময়টা হচ্ছে ম্যাথে ইউটিলাইজ করো, তাহলে দেখবে যে হচ্ছে তুমি ম্যাক্সিমাম হচ্ছে আনসার করে আসতে পারবে। এবং অবশ্যই এই জিনিসটা বলবো আমি, সেটা হচ্ছে ১০০টা প্রশ্ন না পড়ে পরীক্ষা হল থেকে বের হবে না। এবং আমি যেটা বললাম যে একবারে হচ্ছে প্রত্যেকটা আনসার না করে করে এসে প্রথমে হচ্ছে ফার্স্ট রাউন্ডে হচ্ছে একবার প্রশ্নটা দেখো যেটা পারছো আনসার করো, দেন হচ্ছে সেকেন্ড রাউন্ডে আসে বাকি যেটা স্কিপ করে গিয়েছিলে সেটা হচ্ছে আনসার করো। তো এই হচ্ছে আজকের অ্যাডভাইসগুলো এবং এই আমাদের আলোচনাগুলো। আশা করি তোমাদের শুধুমাত্র বুয়েট প্রিলি না, এই টাইপের যতগুলো এক্সাম হবে সব ক্ষেত্রে এই অ্যাডভাইসগুলো আমার কাজে লাগবে। তো আজকে আমরা এখানে শেষ করব। পরবর্তী দিনে হচ্ছে আমরা অন্য কোনো কিছু নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকো। টাটা। আসসালামু আলাইকুম।